আমার দিকে ফিরে আমার নাকে ইরা নাক ঘষা দিল। আমি আবার ইরাকে সামনের দিকে ফিরিয়ে আমি মুখটা ইরার মুখে লাগিয়ে দিলাম। ইরা মনে হয় কাতুকুতু লাগতেছে। ইরা নড়াচড়া করতেছে। আমার দাঁড়িয়ে ইরা ত্বকে লাগতেছে। এই কি করছো? খাদ্যগুতো লাগছে তো। আমি আবার কি করলাম? আমি তো তোমার মুখে আমার মুখ লাগিয়েছি। এত প্রবলেম হবে না। প্রবলেম হলো তোমার দাড়িগুলো। কি সাংঘাতিক দেখো, আমার ত্বকটা কিরকম করে ফেলেছে। আর মানে তোমার ভালো লাগছে না? উফ, সমস্যা নেই, নিয়ে ফেলছি। মুখটা ইরা থেকে ফিরিয়ে নিলাম। ওরে বাবারে, তুমি দেখছি রাগও করতে জানো। তোমাকে না বেবি রাসেল বানিয়ে ফেলতে হবে। বেবি রাসেল, সমস্যা নেই, তাহলে তো আরেকজনের সাথে আমার বিয়ে হয়ে যাবে। তখন তুমি কি করবে? হুম। আমি থাকতে আরেকজনের সাথে বিয়ে হবে তা কখনো সম্ভব না। হ্যাপি রাসেল, তোমাকে তো আমি বেবি রাসেল থেকে হ্যাপি রাসেল বানিয়ে তুলবো। ভালো ভালো, এখন চলেন, আপনাকে বাসায় পাঠিয়ে দিই। তার মানে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? ধ্যাত, তাড়িয়ে দেবো কেন? তাহলে চলে যেতে বলছো যে? লোকে দেখলে আমাদের খারাপ ভাববে। লোকে কি বলছে তা আমাদের দেখার সময় নেই। আজকে আমি তোমার সাথেই থাকবো ব্যাস। এটা কেমন পাগলামি বলো? বিয়ে হয়ে গেলে সব সময় থেকো, তোমাকে তো আর কেউ চলে যেতে বলবে না। না, আমি বিয়ের আগেও থাকবো। আচ্ছা ঠিক আছে, থাকিও। এখন চলো, নিচে যেতে হবে, আর হোটেল থেকে খাবার আনতে হবে। কোনো হোটেলের খাবার খাওয়া যাবে না, তুমি গিয়ে বাজার করে আনো তো। হায় হায়, বলে কি মাইয়া, আমি তো জীবনে বাজার করার জন্য যাই নাই। তাহলে এখন বাজার কি করে আনবো? আর হাতে টাকাও নেই। টাকাটা পরের কথা, বাজার কিভাবে করবো তাই তো জানি না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? হুম, বুঝতে পেরেছি টাকা নেই তো। দাঁড়াও, আমি টাকা আনতেছি। দাঁড়াও ইরা, টাকা লাগবে না, আমি বাজার করে আনতেছি, তুমি রুমে যাও। এই, একদম এইখান থেকে নড়বে না। এইখানে দাঁড়িয়ে থাকো, আমি টাকা আনতেছি। বলে ইরা রুমে চলে গেল। আমি ছাদে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর ইরা আসলো। এই নাও, গরুর মাংস আনবে 1 কেজি, আর কিছু ভালো দেখে তরকারি আনবে। এখন গিয়ে বাজার করে আনো। ধুর, তুমিও না, আমার কাছে টাকা আছে, এগুলো তুমি রাখো। এই, একদম মিথ্যা কথা বলবে না। টাকাগুলো আমি ভালো করে জানি তোমার টাকা নেই। সত্যি বলছি, আমার কাছে টাকা আছে, তুমি টাকাগুলো রাখো। টাকা থাকলেও এই টাকাগুলো রাখো। আর হ্যাঁ, এই টাকাগুলো দিয়ে তুমি ভালো দেখে একটা টি শার্ট কিনবে। তুমি না একটা পাগলি, এই মহাবড় একটা ঝামেলা আমি টি শার্ট নেবো? বেশি কথা বললে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি যা বলছি তাই করো। আচ্ছা বাবা, যাচ্ছি। আর হ্যাঁ, দরজাটা ভালো করে লাগিয়ে রাখো, আমি আসতে একটু দেরি হবে মনে হয়। আচ্ছা ঠিক আছে। আমি রুম থেকে বের হওয়ার সময় ইরা আমাকে ডাক দিল। রাসেল দাঁড়াও। ইরা খুব নিচু স্বরে বলল। তখন ইরাবতী ডাকটা শুনে আমার মনটা জুড়িয়ে গেছে। মনে হচ্ছে এই ভয়েসটা সারা জীবন শুনি। এই মেয়েটা আমাকে এই 2 ঘন্টার ভিতর তার মায়ে আবদ্ধ করে ফেলেছে। বলতে গেলে আমি তার মায়া থেকে কোনোদিনও বের হতে পারবো না। কি হলো, আমার বাবুটা এত কি ভাবছে? ইরা আমার কাছে এসে বলল। আমি ছোট একটা হাসি দিয়ে বুঝিয়ে দিলাম হীরাকে। জানি না ইরা বুঝবে কিনা। হুম, সব বুঝি। তুমি আমাকে কি বলেছো? তুমি তো দেখছি হাসির মধ্যেও ভাষা প্রকাশ করতে পারো। ইরা আমার হাতে ধরে আমাকে বলল। আমি তার বিনিময়ে এক চিলতে হাসলাম। পাগলি একটা, আমার নীরবতার ভাষাগুলো বুঝে গেছি। এই মেয়েকে মনে হয় আল্লাহ আমার জন্যই বানিয়েছে। মেয়েটার মাঝে কিছু একটা আছে, যা দেখে আমি তার উপর ফিদা হয়ে গেছি। এই যে এখন থেকে আর মনে হয় কথা বলবে না। মনের সব কথাগুলো চোখের ভাষা আর হাসি দিয়ে বুঝিয়ে দিবে। ইরা আমাকে জড়িয়ে ধরে বলল। আমিও তাকে 2 বাহু দিয়ে আবদ্ধ করে ফেললাম। মেয়েটা বেশ চঞ্চল। ইরা আমাকে কপালে একটা পাপ্পি দিল। হুম, এখন যাও। আর হ্যাঁ, কি বলেছি, একটা টি শার্ট কিনবে। আমি হেসে ইরাকে ছাড়িয়ে চলে আসলাম বাসার বাইরে। ইরা আমি যতক্ষণ আমাকে দেখা যাচ্ছিল ততক্ষণ তাকিয়ে থাকলো। যখন তাকে পার করে চলে আসলাম, তখন ইরা দরজাটা লাগিয়ে বেলকুনিতে এসে দাঁড়িয়ে আমার চলে যাওয়া দেখছে। আমি ইরার দিকে একবার তাকিয়ে আবার হাঁটা দিলাম। পাগল একটা। ছেলেটার মধ্যে এমন কি আছে যে আমি আমার থেকে জুনিয়র ছেলেকে পছন্দ করলাম? পাগল ছেলে একটা। ও, তার হাসিটা না একদম। আমি তার হাসির ওপর ক্রাশ খেলাম। কেউ হাসির ওপর ক্রাশ খায় কিনা তা আমি জানি না, কিন্তু আমি এই ছেলেটার হাসির ওপর ক্রাশ খেয়েছি ভীষণভাবে। মারাত্মক। বড্ড ভালোবেসে ফেলেছি এই পিচ্ছি ছেলেটাকে। হঠাৎ ইরা মোবাইলটা টুং টুং করে উঠলো। ইরা বাস্তবে ফিরে আসলো। মোবাইলটা বের করে দেখলো তার বেস্ট ফ্রেন্ড মেসেজ দিয়েছে। ইরা মেসেজটা ওপেন করলো।
কি রে এরা, তুই কোথায়? কেন? আমি তো বাসায়। সাথে সাথে আবার মেসেজ দিল। মিথ্যে কথা বলিস? আমি তোকে 4 রাস্তার মোড়ে নীল রঙের বাসার বেলকনিতে দেখলাম। তুই কি বিয়ে করে নিয়েছিস? হতেও পারে, কারণ আমার মতো পৃথিবীতে 7জন মানুষ আছে শুনেছি। এই সিরিয়াস মুহূর্তেও তুই ফান করছিস? গাধি, তুই এখন কোথায় বলতো? আমি তো আমার হাজবেন্ডের সাথে কক্সবাজার যাচ্ছি। তার মানে তুই হানিমুনে যাচ্ছিস? হায় আল্লাহ, আমার হানিমুন কখন হয়? উপরওয়াল্লাহ আর আমার হাজবেন্ড আর শ্বশুর জানে। বইন, আমার কষ্ট নিস না। আগে আমি হানিমুন করে আসি, তারপরে তোরটার ব্যবস্থা করব। তোকে ব্যবস্থা করতে হবে না। আমার ফিউচার হাজবেন্ড তোর বরের থেকেও বেশি স্মার্ট হবে। ইরাও হাহা ইমোজি দিয়ে বলল। তখন দেখা যাবে। তখন দেখা যাবে না? আমার হাজবেন্ড আমার থেকে বয়স ছোট হবে, মনে রাখিস। কলেজে বলেছিলাম না তোদেরকে, আমার ফিউচার হাজবেন্ড জুনিয়র হবে। এখন দেখিস নিস। দেখা যাবে, এখন রাখি, পরে কথা বলবো। আর হ্যাঁ, তোর দুলাভাই তোর মেসেজগুলো দেখে পুটকার মতো ফুলতেছে। দুলা ভাই কেমন লাগছে? এই, তোর সাথে পরে কথা বলবো। বেচারি জানে না তার হাজবেন্ডের কাছ থেকে কতক্ষণ ঝাড়ি খায়। তারপরে বেলকনি থেকে রুমে এসে শুয়ে পড়লো। আমি বাজার করার জন্য বাজারে চলে আসলাম। এক এক করে সবগুলো কিনলাম। বাজার নিয়ে আসতে যাব, তখন রানাকে দেখতে পেলাম। দৌড়ে রানার কাছে আসলাম। কিরে এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? এই তো তোর কাছে আসি, কিন্তু তুই কোথায় যাচ্ছিস? আমি তো বাসায় যাচ্ছি। এই নে, এই বাজারগুলো ইরাকে দিস। কিন্তু তুই কোথায় যাচ্ছিস? এই তো একটু সামনে যাব, তুই চলে যা, আমি একটু পরে আসব। আমি ওইখান থেকে একটা রিক্সা নিয়ে শপিং মলে চলে আসলাম। কিন্তু শপিং মলে এসে তো আমি অবাক। দুলাভাই একটা মেয়েকে নিয়ে শপিং করছে। আমার জানা মতো তো ভাইয়ার কোনো বোন নেই, এমনকি কোনো মামাতো বা ফুফাতো ফোনও নেই। তাহলে এইটাকে চুপি চুপি তাদের ঘোরাঘুরি দেখছি। কিছুক্ষণ পর শপিং করে বের হলো, আমিও তাদের পিছু নিলাম। আমার এটা আমার এটা মোটেও ভালো লাগছে না। তারা এসে একটা পার্কে ঢুকলো, আমিও তাদের পিছু পিছু ঢুকলাম। তারা একেবারে নির্জন জায়গায় বসলো। তাদের সামনে একটা বড় গাছ আছে। আমি ওইখানে গিয়ে দাঁড়ালাম। আমি কাছ থেকে তাদের বেশ ভালো করে দেখা যাচ্ছে। হঠাৎ আমি যে দৃশ্যটা দেখলাম, তা দেখে আমার মাথাটা পুরো ঘুরছে। এটা আমি কি দেখতেছি? রাফি ওই মেয়েটার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কথা বলতেছে। কিছুক্ষণ এইভাবে থেকে আবার কেস করলো। আমি পকেট থেকে ফোনটা বের করে 3-4টা পিক নিলাম। তারপরে ওইখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সোজা বের হয়ে আসলাম নিজের বাসায়। বাসায় এসে সোজা আপু রুমে ঢুকে পড়লাম। আপুকে দেখলাম আপু রুমে শুয়ে আছে। আমি আপুর কাছে গিয়ে বললাম, আপু, রাফি সাহেব ভালো না। আপু আমার কথাটা শুনে চুমকে উঠলো। কি বলতে চাইছিস তুই? আর তোকে এইখান থেকে কে আসতে বলেছে? আমি তোকে কয়েকটা কথা বলতে আসছি, তারপরে চলে যাব। রাফি সাহেব ভালো না, আমি তাকে একটা মেয়ের সাথে ঘুরতে দেখলাম। এমনকি তারা একে অপরকে কিছু করছে। তোর লজ্জা করে না? তোকে বাসা থেকে বের করে দিয়েছি, সেই জন্য তুই আমাদের সম্পর্কটা ভেঙে দিতে যাচ্ছিস? এটা আমি কখনো হতে দিব না। কে খারাপ কে ভালো আমি ওটা খুব ভালো করে জানি। তোর থেকে আমাকে জ্ঞান নিতে হবে না। এখন তুই বাসা থেকে বের হয়ে যা। কোনো দিনও তুই আমার বাসায় ত্রিসীমানায় পা দিবি না। আমি আপুর কথাগুলো শুনে অবাকের পর অবাক হচ্ছি। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। চোখ দুটা যেন ঝাপসা দেখাচ্ছে। ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে। কোন রকম বসা থেকে উঠে তার দরজার পাশে এসে দাঁড়িয়ে একটা কথা বললাম, আপু, তুই তোর ছোট ভাইকে এখনো চিনতে পারলি না। আফসোস, আমি তোর ভুলটা শুধরে দিব রে। কথাটা বলে বাইরে চলে আসলাম। আসার সময় আম্মুর সাথে কথা বলতে চেয়েছি, কিন্তু আম্মু আমাকে দেখে রুমে দরজা লাগিয়ে দিল। আমি দরজার দিকে তাকিয়ে থাকি। তারপরে বাইরে চলে আসলাম। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এদিকে আপু আমার কথাটা শুনে রাপিকে কল দিল। 2বার রিং হওয়ার পরে রিসিভ করলো। হ্যালো, তুমি কোথায়? কেন? আমি তো অফিসে। আমাকে ভিডিও কল করে দেখাও। তার মানে তুমি আমাকে সন্দেহ করছো? তা না, এমনি ফান করে বলেছি। আচ্ছা, মনে হয় তুমি ব্যস্ত আছো। পরে কথা বলবো, বাই। আমি ফোনটা কেটে দিলাম। আসলে এইখানে কার কথাগুলো সত্যি, রাসেল নাকি নাফি? হতে পারে রাসেলের কথাগুলো মিথ্যা। সে আমাকে সম্পর্কটা ভাঙার জন্য এইসব করেছে। আমাদের সম্পর্কটা ভাঙার জন্য এইসব করেছে। আপু কথাটা ভাবছে আর হচ্ছে। এইদিকে আমি একটা টং দোকানে এসে বসে পড়লাম। হঠাৎ দেখতে পেলাম রানা আমার দিকে আসছে। আমি তাড়াতাড়ি চোখের পানিগুলো মুছে ফেললাম। রানা আমার কাছে এসে বলল, আমি যা দেখছি তুই কি তা দেখছিস? মানে? মানে হলো ওইদিকে চল, আমি তোকে দেখিয়ে আনি। রানা আমার হাতটা ধরে বসা থেকে উঠালো।
আমি তার কথাবার্তা কিছু না বুঝে তার পিছু পিছু হাঁটছি। রানা আমাকে কি শুধু এনে বলল। ওইদিকে ফুচকার দোকানে দেখ। আমিও দোকানে দেখে অবাক। তার মানে রানা আমাকে এই কাহিনীটা দেখাতে আনছে। রাফি ফুচকার দোকানে বসে মেয়েটার সাথে ফুচকা খাচ্ছে। কি বুঝলি তো আমি কেন তোকে ওইভাবে এখানে নিয়ে আসলাম? আচ্ছা বাদ দে তো, চল তো এখান থেকে। এখান থেকে কোথাও যাচ্ছি না। মানে কি? মানে হলো এইমাত্র তো খেলা শুরু হয়েছে, সামনে কি কি হবে তা তুই দেখার জন্য দাঁড়া। কিছুক্ষণ অপেক্ষা করার পরে রানা বলল। এই তো আপু চলে আসছি। আমি ফিরে দেখলাম আপু একেবারে আমার কাছে চলে আসলো। আমি আপুকে দেখে রানাকে বললাম, রানা তুই থাক, আমি চলে যাচ্ছি। সে কি, তুই চলে যাচ্ছিস কেন? আমি বাসা থেকে হাঁটা দিলাম। কি হয়েছে, আমাকে কেন ডাকলি? আপু এটা কে দেখো। রানা আঙ্গুল দিয়ে ফুচকার দোকানের দিকে তাকাতে বলল। আপু ফুচকার দোকানে তাকিয়ে অবাক হয়েছে। আমি আড়াল থেকে তাকিয়ে থাকলাম। তখন আপুর মুখটা দেখার মতো ছিল, বলতে গেলে একদম ফ্যাকাশে হয়ে গেছে। আমি আপুকে এই অবস্থায় কখনো দেখিনি, আজকে যে অবস্থায় দেখছি। আপু ফুচকার দোকানে এসে রাফির শার্টের কলা ধরে উঠালো। রাফি আপুকে দেখে অবাক হয়ে গেছে। এই তোর অফিস, কখন আমাকে ঘোরার জন্য নিয়ে আসছিস বলতে পারবি? আমি বললে তুই রাসেলের সাথে যেতে, কিন্তু আজকে তুই তোর কলিগের সাথে ঘুরতে আসলি। ঠাস ঠাস করে আপু রাফির গালে দুইটা থাপ্পড় দিয়ে দিল। রানা তো আপুর কাণ্ড দেখে অবাক। রানা কেন, আমিও তার চেয়ে বেশি অবাক হয়েছি। যেই পরিমাণে আপু রেগে গেছে না জানি তারপরে কি হয়। আমি আড়াল থেকে তাকিয়ে দেখছি, হঠাৎ ঠাস করে আপুর গালে থাপ্পড় দিল। আমি তো দেখে অবাক। তোর মতো খারাপ মেয়েকে আমি বিয়ে করব তা কখনো সম্ভব না। কোথায় আমি আর কোথায় তুই? তোর থেকে হাজার গুণ ভালো মেয়ে পতিতালয়ে আছে। তোকে আমি কেন বিয়ে করতে চাইছি জানিস? তোর বাপের জমিগুলো ভোগ করার জন্য। তুই যখন জেনে গেছিস তখন আর কি। তোকে সত্যি কথা বলে দিলাম, পারলে বিয়ে আটকা। তুই তো একটা খারাপ মেয়ে, তোকে শুধু ইউজ করা যায়, তোকে বিয়ে করে কখনো সংসার করা যায় না। আমার তো কথাগুলো শুনে পুরো মাথা খারাপ হয়ে গেছে। ওইখান থেকে বের হয়ে দূরে রাফির সামনে আসলাম। রাফি আমাকে দেখে অবাক, সবাই আমাকে দেখে অবাক, কারণ তারা ভেবেছে আমি তো চলে গেছি। তাহলে এইখানে কি করে আসলাম? কি কি বললি তুই? তুই আমার বোনকে নষ্টা মেয়ে বললি, আর তুই আপুর টাকার জন্য আপুকে বিয়ে করেছিস? আরেকটা কি যেন বলেছিস? ও হ্যাঁ, মনে পড়েছে। আপুকে ইউজ করা যায় কিন্তু সংসার করা যায় না, তাই না? দিয়ে দিলাম নাকের মধ্যে একটা খুশি। নাক দিয়ে রক্ত পড়ছে। রাফি নাকে হাত দিয়ে বসে পড়লো। মেয়েটা এসে রাফিকে ধরলো। এই মেয়ে, তখন যেখানে দাঁড়িয়েছিলি ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাক। যদি 1 ইঞ্চি নড়াচড়া করিস তাহলে তোর অবস্থাও খারাপ করে ছাড়বো। আপু ওই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলো। মেয়েটা আমার কথাগুলো শুনে রাফিকে ছেড়ে দিয়ে ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লো। রাস্তার লোকজন আমার দিকে তাকিয়ে থাকলো। আমি রাফির চুলগুলো ধরে আমার দিকে মুখ করালাম। এখানে সবচেয়ে খারাপ কে জানিস? সবচেয়ে খারাপ হলি তুই। এই মেয়েকে 3 দিন ইউজ করবি, তারপরে আরেকটাকে ধরবি। এটা হলো তোর কাজ। তুই যেন আর কারোর সাথে এই রকমটা করতে না পারিস, সেই ব্যবস্থা আস্তে করবো। রাফিকে ইচ্ছে মতো মেরে রানাকে দিয়ে হাসপাতালে পৌঁছে দিলাম। আমি আস্তে আস্তে মেয়েটার কাছে গিয়ে দাঁড়ালাম। মেয়েটা আমাকে তার দিকে এগিয়ে যেতে দেখে মেয়েটা ভয় পেয়ে গেছে। আমি মেয়েটার কাছে গিয়ে দাঁড়ালাম। আপনার কি নিজের ওপর কোনো মূল্যবোধ বলতে কিছুই নেই? আপনার সাথে যে রাফির বিয়ে হবে এটার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, চুপ। কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দেন। আমি মেয়েটাকে ধমক দিয়ে বললাম। মেয়েটা আমার ধমক শুনে ভয় পেয়ে চমকে উঠল। তাহলে আপনি তার সাথে নোংরা কাজ কিভাবে করলেন? আপনাকে যে বিয়ে করবে তার কি হবে সেটা কি আপনি একবারও ভেবে দেখেছেন? ধ্যাত, আপনাকে কেন আমি এত জ্ঞান দিচ্ছি যে নিজের ভালো বোঝে না, ঠিক কিভাবে অন্যর জ্ঞানকে নিয়ে ভালো হবে? মেয়েটার কাছ থেকে আপুর পাশে এসে একটা রিক্সা ডেকে আপুকে বাসায় পাঠিয়ে দিলাম। যাওয়ার সময় শুধু তাকিয়েছিল, একবারও মুখ খোলে নাই। বলতে গেলে এখনো আপুর সখার ঘোর কাটে নাই। আমি ওইখান থেকে বাসায় চলে আসলাম। আর শপিং করতে যাইনি, বাসায় এসে কলিং বেল চাপলাম। ইরা এসে দরজা খুলে দিল। আমি তার সাথে কোনো কথা না বলে বাথরুমে ঢুকে শাওয়ারটা ছেড়ে দিয়ে বাথরুমের ফ্লোরে বসে পড়লাম। মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রাফি এরকমটা কেন করলো? বাইরে থেকে ইরা চিৎকার দিয়ে বলল,